তুমি যখন খামে যাও, দুলাভাই আমার লজ্জা স্থানে শরীরে হাত দেয় বুবু। 11 বছরের ছোট বোনের মুখে এমন কথা শুনে থমকে দাঁড়ায় ফারুল। বোনকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, নীলু বইন আমার, কি খো এইসব? উনি তোমার ভাইয়ের মতো, তোমারে অনেক আদর করে। নীলু জামাটা একটু উঁচু করে বোনকে দেখিয়ে বলল, বুবু দেখো, দুলাভাই খামর দিয়ে আমারে লাল করে দিছে। সেই দিন তুমি খামে যাওয়ার পর দুলাভাই আমারে কইল, নীলু পানি দে। আমি পানি নিয়ে যাইতেই আমারে জোর কইরা শুয়াইয়া দিছে। আমি জোরাজুরি করতেই এখানকার খামর দিছে বুবু। ফারুল চমকে উঠল। কি শুনছে? ছোট বোনের মুখে এসব? একমাত্র ছোট বোন নীলু। বাবা মা ছোট থাকতেই মারা যায়। বাসায় বাসায় কাজ করে দুজনের পেট চালাতো ফারুল। একদিন ফিরোজের সাথে পরিচয়। ফিরোজ ছিল কেয়ারটেকার। সেই বাসায় কাজ করতো ফারুল। প্রথম প্রথম লজ্জায় কথা বলতে পারতো না ফিরোজের সাথে। আস্তে আস্তে দুজনের কাছে আসা, তারপর বিয়ে। বিয়ের পর থেকেই নীলু ওদের কাছে। 1 বছর হয়েছে ফারুল আর ফিরোজের বিয়ের। ফারুল সকাল হলেই রান্না সেরে চলে যায় কাজে। ফিরোজ যে বাসায় কেয়ারটেকার, সে বাসায় ঘর উঠিয়ে থাকতে দিয়েছে মালিক। তাই ফিরোজ সারাদিন বাড়িতেই থাকে। নীলুকে একটা স্কুলে ভর্তি করেছে ফারুল। সকাল থেকে 12টা পর্যন্ত স্কুল, বাকিটা সময় ঘরের টুকটাক কাজ করে। নীলু দেখতে চমৎকার, গায়ের রং ধবধবে সুন্দর, কিন্তু ফারুলের গায়ের রং একটু ছাপা। তাছাড়া বাকিটা 2 বোনের একরকম দেখতে, ঠানা ঠানা চেহারা। কিন্তু ইদানিং নীলুর যৌবন ফুটে উঠছে। 11 বছরে পা দিয়েছে সেদিন। ফিরোজ দিন দিন নীলুর দিকে কামনার দৃষ্টিতে চেয়ে থাকে, যেটা আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। ফারুল কাজে গেলেই এটা ওঠার বাহানায় কাছে ডাকে নীলুকে ফিরোজ। ওর কচি কচি চেহারার দিকে তাকিয়ে কামনার রস ফেলে, শরীরে হাত দেয় আর বলে, নীলু তোর শরীর এত গরম কেন? দেখি দেখি, কাছে আয়। তোর জ্বর আইলো নাকি? নীলু বুঝতে পারে ফিরোজ আজও ওকে বিছানায় নিয়ে দস্তাদস্তি করতে চাইবে। তাই তো কিছু না বলে দৌড়াতে দৌড়াতে বাইরে চলে আসে, অপেক্ষা করে বুবুর জন্য। আজ বুবুকে সব বলবে নীলু। সব কিছু দেখে শুনে ফারুল থমকে যায়। ছি ছি, এটা কি শুনছে? ফিরোজ এতটা জঘন্য হয় কিভাবে? কাছ থেকে সবেমাত্র এসেছে ফারুল। মনটা এক অজানার চটফট করছে। কি করবে এখন ফারুল? নীলুর যে ফারুল ছাড়া কেউ নেই। এমন সময় ফিরোজ ঘরে এলো। এসেই ফারুলকে দেখে বলল, পারু তুমি আইছো? নীলুর গায়ে জ্বর দেখলাম। তুমি দেখো তো মাইয়াটার কি হইল। জ্বর হইলে ওরে ডাক্তারের কাছে নিতে হইব। পারুল ফিরোজের এমন কথা শুনে একটু অবাক হলো। কই, ফিরোজের কথায় তো কোনো খারাপ কিছু নেই। তাইলে কি নীলু ছোট মানুষ হইয়া ভুল কিছু কইল? ফিরোজ তো নীলুর ভাই, ভালোই চায়, কিন্তু নীলু হয়তো ওর দুলাভাইরে ভয় পায়, তাই এমন ভুল বুঝে। ছোটবেলা থাইকা মাইয়াটা এমন সহজে কারো লোকে মিশতে চায় না। তাই তো পারুল ব্যাপারটা সহজভাবে নিয়ে নীলুর গায়ের হাত দিয়ে দেখে সত্যি জ্বর। আরও শিশুর হয়ে গেল। নীলু ফিরোজকে ভুল বুঝছে। নীলুকে ফারুল বলল, নীলু তোর গায়ে তো সত্যি জ্বর, চল তোরে ওষুধ নিয়ে দেই। এই বলেই পারুল নীলুকে নিয়ে ডাক্তার দেখাতে চলে গেল। সুচতুর ফিরোজ মিটমিট করে হেসে দিয়ে বলল, নীলু তুই যতই আমার নামে নালিশ করস, তোরে আমি একদিন সত্যি সত্যি বিছানায় নিমু। যেতে যেতে পারুল নীলুকে বলল, নীলু তুই মানুষটার নামে এমন মিছা কথা কইতে পারলি? তোর কত খেয়াল রাখে দেখছস? নীলু বলল, বুবু তুমি আমার কথা বিশ্বাস করো। দুলাভাই আমার খালি বিছানায় ডাকে, আমি গেলে শরীরে হাত দেয়, আমি বুসকি খ্যান শরীরে হাত দেয়। এই স্যামরি শরীরে হাত না দিলে বুঝলো কেমনে তোর জ্বর? হেই তোরে ভালো জানে, নাইলে ডাক্তার দেখানোর কথা কি কইতো? পারুল ছোট্ট নীলুকে বুঝিয়ে বলল। ফিরোজ একেবারে সাদাসিধে, বুলটা নীলুর। 2 দিন পর খুন খুন। সকাল থেকে পুলিশের গাড়ি এসে ভিড় করেছে ফারুলের ঘরের সামনে। লোকজন গিজগিজ করছে, ফিরোজ খুন হয়েছে।
কে খুন করেছে এখন জানা যায়নি। নীলু আর পারুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু দুজনের একই কথা, আমি খুন করেছি। সবাই বলাবলি করছে দুই বোন মিলে এই কাজ করেছে, অথবা কেউ এদের দিয়ে করিয়েছে। পারুল সেই থেকেই নিথর হয়ে লাশের দিকে তাকিয়ে আছে। খুব জঘন্যভাবে হত্যা করা হয়েছে। ফিরোজের পুরুষাঙ্গ কিছু একটা দিয়ে থেতলে দেওয়া হয়েছে। গলায় দাঁড়ালো বটির চিহ্ন। নীলু সেই থেকেই কেঁদেই যাচ্ছে আর বলছে, দুলাভাইয়ের আমি খুন করছি, আমারে ধইরা নিয়ে যান, আমার বুবু কিছুই করে নাই। পারুল দৌড়ে এসে নীলুকে একটা জুড়ে ছড় দিয়ে বলল, এই স্যামরি, তুই খুনের কি বুঝিস? ওরে আমি মারছি রাতের অন্ধকারে ধারালো ছুরি দিয়া। আপনারে আমারে ধরেন নে, আমি মারছি, আমি ওরে মারছি। আচ্ছা মা, বিয়ে হলেই কি বেশি বেশি পোলাও কুরমা খাওয়ান যায়? আমার অনেক খাইতে মন চায়, কিন্তু বাজান খালি আইজ না খাইল খাবি এই বইলা চুপ থাকে। অনুমতি জোর করে খেদে দিয়ে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, মারে এখন তেইকা রোজ তুই ভালো ভালো খাইতে পারবি, অনেক ভালো থাকবি, অনেক ভালো। এদিকে রাশেদের নতুন করে বিয়ে নিয়ে প্রথম স্ত্রী অনেক অসন্তুষ্ট, কিন্তু স্বামীর মুখের উপরে কথা বলার সাহস নেই। রাশেদের সাফ কথা পোলা জন্ম দিতে পারো নাই, তাই আবার বিয়ে করতে হচ্ছে। একটু উয়া করলে 3 মেয়ে নিয়ে বাপের বাড়িতে চলে যেতে হবে। এই বয়ে প্রথম স্ত্রী চুপচাপ আছে। বিয়ের আগের 3 দিন মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দিল। তাদের দেখাতে চায় না বাপের বিয়ে। রাশেদের বোনদের এই নিয়েও কোনো আপত্তি নেই, সবাই চায় বংশের প্রদীপ জ্বলুক। প্রথম স্ত্রী নিজের হাতে স্বামীর জন্য বাসর সাজাচ্ছে, যদিও সে ভিতরে ভিতরে কষ্টে নীল হয়ে আছে। যথাসময়ে বিয়ে শেষ হলো। রূপ এরকম হাঁ করে দেখে আছে সবকিছু। রূপের মাথায় মায়ের এত কথাটাই ঘুরপাক খাচ্ছে। এখন থেকে অনেক ভালো থাকবে, রোজ পোলাও কুরমা খেতে পারবে। বিয়ে শেষে এখন নিয়ে যাওয়া ভালা। রূপকে যখন নিতে এলো তখন বলল, আপনারা আমায় কোথায় নিয়ে যাইতেছেন? রাশেদের এক বোন বলল, তোমার শ্বশুর বাড়িতে বোন, চলো আমাদের সাথে। না, আমি শ্বশুর বাড়িতে যাবো না, এখানে থাকমু আমার মায়ের লগে। রূপ বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে, আবার এসে বাবা মাকে দেখে যাবে, চলো আমাদের সাথে। রূপ এবার মাকে জড়িয়ে ধরে খেদে বলল, মা আমি তোমাকে ছাড়া ভালো থাকতে চাই না, লাগবো না আমার পোলাও কুরমা, আমাকে তোমাকে কাছে রাখো মা। বাবার কাছে ছুটে গিয়ে বলল, আব্বাজান আমারে তুমি যাইতে দিও না, আমি কোনো বায়না করুম না, আমি যামু না তোমাকে ছাইরা। রূপের কান্না দেখে সবার চোখ পারি হয়ে গেল। তবুও নিয়ম অনুযায়ী জোর করে নিয়ে যাওয়া হলো রাশেদের বাড়িতে। বাসর ঘরে বসে রূপ এদিক ওদিক দেখছে। ভীষণ কান্না পাচ্ছে ওর, কি হচ্ছে এইসব? বাবা মা কেউ নেই। রাতে মাকে জড়িয়ে ধরে না ধরলে ঘুম আসে না মেয়েটার। এমন সময় রাশেদ ঘরে এলো। ওর কাছে যেতেই চিৎকার করে বলল, হায় আল্লাহ, আপনি আমার কাছে আইলেন কেন? আমি এখানে থাকুম না, বাড়িতে যামু, এখানে আমার ডর লাগে, আমারে দিয়া আইসেন। আনছেন কেন এখানে আমারে? আজ থেকে তুমি এইখানে থাকবা, তুমি আমার ছোট বউ, আসো কাছে আসো, তোমার ডর আমি সরাই দিমু। ছাড়েন আমারে, ছাড়েন, আমি বাবাজানের কাছে যামু। বাপজান তুমি কই, আমারে নিয়ে যাও। এই বলে রূপ জুড়ে জুড়ে খাচ্ছে। বাড়ির সবাই বুঝতে পারলো মেয়েটা বড্ড অবুঝ, সব কিছু মানিয়ে নিতে সময় লাগবে। এভাবে কেটে গেল 1 সপ্তাহ। রূপ কিছুতেই রাশেদকে ছুতে দেয় না, কাছে এলেই চিৎকার করে। রাশেদ কি করবে বুঝতে পারছে না। একদিন বড় বউকে বলল, আজ রাতে ছোট বউকে ভালো করে বুঝাইবা, আমার ফুলো চাই চাই, হে যদি এমন করে আমি 3য় বিবাহ করতে বাধ্য হব। বড় বউ চোখের পানি লুকিয়ে বলল, আপনি চিন্তা কইরেন না ছোট মাইয়া, একটু সময় লাগবো, ঠিক আছে, হেরে বুঝাও। এই বলেই চলে গেল। এভাবে চলে গেল কয়েক মাস। রূপের সাথে অনেকটা জোর করে শারীরিক সম্পর্ক করেছে রাশেদ। মেয়েটা বড্ড ভেঙে পড়েছে, কারণ সে 9 মাসের অন্তঃসত্ত্বা। রূপকে বাবা মায়ের কাছে রাখা হয়নি। রাশেদ চায় তার সামনেই বংশের প্রদীপ পৃথিবীর বুকে আসুক।
সকাল থেকে রূপ কান্নাকাটি করছে, ডেলিভারির সময় চলে এসেছে। রূপের বাবা মাকে খবর দেওয়া হলো। রূপের অবস্থা খারাপ দেখে তাড়াতাড়ি করে হাসপাতালে নেওয়া হলো। অনেক কষ্টের পরে একটা ফুটফুটে ছেলে সন্তান হলো। এবার সবাই খুব খুশি। রাশেদ খুশিতে পাগলের মতো করছে। রূপকে সে আগের থেকে বহুগুণ বেশি ভালোবেসে ফেলল। কিন্তু একটু পর ডক্টর মলিন মুখে বের হয়ে বলল, আমি খুবই দুঃখিত, মাকে বাঁচাতে পারলাম না। মেয়েটার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সবাই এই কথা শুনে হাউমাউ করে কাঁদতে লাগলো। এমন সময় বড় বউ একটা চিঠি রূপের বাবার হাতে দিয়ে বলল, চাচা যান, রূপ এইটা যাওয়ার আগে আমার কাছে দিছিল, আপনারা দিতে বলছে। রামিজ মিয়া চোখের পানি মুছে রূপের দেওয়া চিঠিটা পড়তে লাগলো। বাপজান, কেমন আছো তুমি? কতদিন তোমারে আর মারে দেখি না। আমারে তোমরা ভুইলা গেছো, তাই না? বাপজান, আমি কি তোমার গাড়ে অনেক বড় বোঝা আছিলাম? কেন বিয়া দিয়া পর করলা? বাজান, এইখানে আমার ভালো লাগে না। তোমাকে কাছে যাইতে মন চায়, লেখাপড়া করতে ইচ্ছে করে। এইখানে সবাই যখন পড়তে যায় আমারও ইচ্ছে করে, কিন্তু সবাই কয় তোমার পড়ন লাগবো না। জানো বাজান, কয়দিন ধরে আমার শরীর অনেক খারাপ, খাইতে ইচ্ছে করে না, খালি বমি বমি আসে, অনেক কষ্ট লাগে বাজান। ডক্টর কইল আমি মা হব। শুই না আমি হাসছিলাম, মনে মনে কইলাম আমি নিজেই পারি না আমারে সামলাইতে, আবার বাচ্চা। বড় বউ আমারে অনেক বুঝাইল কি কি করতে হইব। জানো বাজান, আমি এখন হাইতে পারি না, ঘুমাইতে পারি না। বাচ্চাটা এমনভাবে লাথি মারে, আমার খুব কষ্ট হয়। মনে চায় তুমি আমার মাথায় হাত বুলিয়া খও মরে। আমি তো আছি, তোর কিচ্ছু হবে না। বাজান, আমার ভয় লাগে। যদি মাইয়া হয় তাইলে কি আমার মাইয়ারে ও আমার মতো কষ্ট হইব বাপজান? আমি মইরা গেলে রোজ একবার আমার খবরের কাছে তুমি যাইও। তোমার একদিন না দেখলে আমার যে খুব কষ্ট হয়। আর মারে কইও ঝড় বৃষ্টির রাইতে আমার খবরের পাশে একটু বইসা থাকতে, তাইলে আমার মনে সাহস আইব বাজান। আমি যে জ্বর দেখলে ভয় পাই। তোমার রূপ। রামিজ মিয়া চিঠি পড়ে বারবার অজ্ঞান হারিয়ে ফেলছেন। একমাত্র মেয়ের এমনটা তিনি চাননি। কেন রূপ এভাবে চলে গেল? রাতের ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে খাচ্ছে। রূপ এভাবে চলে যাবে কল্পনা করতে পারেনি। বংশের লোভে চিন্তা করেনি কি হতে পারে। রূপের মা পাগলের মতো ছুটাছুটি করছে। সমস্ত হসপিটাল ভারী হয়ে গেল। হঠাৎ করে রূপের বাবা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, তোমরা আমার মতো এই ভুল কেউ আর কইরো না। মাইয়া গো লেখাপড়া শিখাও, ওকালে হারাইও না। আমার একমাত্র মাইয়া অবেলায় ঝরে গেল। নিজের হাতে তার খুন করছি। আমার মাফ নাই। আমার মতো ভুল আপনারা কেউ কইরেন না। এরকম হাজারো ঘটনায় পৃথিবী নিঃসুস্থ। আসুন সবাই বাল্যবিবাহ বন্ধ করি। অবেলায় আর কোনো ফুল যেন না ঝরে। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।